আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা শুরু করছি এইচএসসি প্রাণবিজ্ঞান চতুর্থ অধ্যায় রক্ত ও সঞ্চালনের পঞ্চম ভিডিও। এর আগের ভিডিওগুলিতে আমরা রক্ত কি, রক্তের উপাদান, লসিকাতন্ত্র, হৃৎপিণ্ডের গঠন ও হৃৎপিণ্ডের কার্যপ্রণালী নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা হৃৎপিণ্ডের বিভিন্ন রোগ বা সমস্যা, তাদের লক্ষণসমূহ ও প্রতিকার ইত্যাদি নিয়ে আলোচনা করব। শুরুতেই আমরা দেখে নেই বুক ব্যথা কি কি কারণে হতে পারে। হৃৎপিণ্ডের ব্যথার বা হৃৎপিণ্ডের সমস্যার একটি অন্যতম কমন বা সাধারণ লক্ষণ হচ্ছে বুকের ব্যথা। তবে হৃৎপিণ্ডের ব্যথার কারণে কি শুধু বুকের ব্যথা হয়, অন্য কোনো কারণে কি হয় না? অবশ্যই হয়। হৃৎপিণ্ডের সমস্যা ছাড়াও অন্য বিভিন্ন কারণে বুকের ব্যথা হতে পারে। তো দেখা যাক কারণগুলো কি। বুকে ব্যথার বিভিন্ন প্রকারভেদ রয়েছে, যেমন একটা হচ্ছে প্লুরাইসি। আমরা জানি ফুসফুসের আবরণের নাম হচ্ছে প্লুরা। ফুসফুসের আবরণের নাম প্লুরা। আর আমরা সবসময় মনে রাখবো যে আমরা যদি কোথাও ITIS এই কথাটি দেখি, তার মানে হচ্ছে ITIS এই কথাটি যদি কোথাও দেখি, তার মানে হচ্ছে ওই স্থানের প্রদাহ বা ইনফ্লামেশন। তো ফুসফুসের আবরণের প্রদাহকে আমরা বলি প্লুরাইটিস বা প্লুরিসি। প্লুরাইটিস বা প্লুরিসি এটা হচ্ছে ভাইরাস বা ব্যাকটেরিয়ার কারণে হতে পারে ফুসফুসের আবরণে প্রদাহ। নিউমোনিয়া কি? নিউমোনিয়া হচ্ছে ফুসফুসের যে প্যারেনকাইমা, অর্থাৎ ফুসফুসের যে ভিতরের কোষসমূহ, আমাদের অ্যালভিওলাই, ব্রঙ্কিওল ইত্যাদির যে কোষসমূহ, তাতে ব্যাকটেরিয়াল সংক্রমণ, যার ফলে প্লুরাল যন্ত্রণা বা ব্যথা হয়ে থাকে, প্লুরাই। এছাড়া পালমোনারি এম্বোলিজম, অর্থাৎ আমাদের যে পালমোনারি শিরা, পালমোনারি ধমনী, তার মধ্যে যদি জমাট বাঁধা রক্ত কোনো কারণে ঢুকে পড়ে এবং আমাদের যে পালমোনারি রক্তনালী সমূহ তাদেরকে কোনো কারণে বন্ধ করে দেয়, শ্রোণীদেশ বা নিম্নাঙ্গের শিরা থেকে, অর্থাৎ পায়ের দিক থেকে যদি কোনো শিরা থেকে জমাট রক্ত ফুসফুসে প্রবেশ করে পালমোনারি ইনফাকশন সৃষ্টি। অর্থাৎ ইনফাকশন বলতে কি বোঝায়? যে একগুচ্ছ মৃত কোষ, এই যে আমাদের যে জমাট রক্ত, যে এম্বোলাই, যেটা হচ্ছে জমাট রক্তর আরেক নাম হচ্ছে এম্বোলাই, এই এম্বোলাইটা যখন আমাদের ফুসফুসে প্রবেশ করবে, ফুসফুসের রক্তনালীর মধ্যে আহ ফুসফুসের রক্তনালীকে বন্ধ করে দেবে, তখন কি হবে? যে ফুসফুসের একগুচ্ছ কোষ কোনো নির্দিষ্ট জায়গায়, অর্থাৎ ওই রক্তনালী থেকে যেই জায়গায় খাদ্য ও অক্সিজেন সাপ্লাই হতো, সেই জায়গায় খাদ্য অক্সিজেনের ঘাটতি দেখা যাবে, ফলে কিছু কোষ মারা যাবে। ওই মারা যাওয়া কোষগুলো বা মৃত কোষগুলোকে বলা হয় পালমোনারি ইনফেকশন। ইনফেকশন সৃষ্টি হবে, যার ফলে তীব্র বুক ব্যথা ও কাশি হতে পারে। তারপর কোস্টোকন্ড্রাইটিস। কোস্টোকন্ড্রাইটিস কি? আমরা আইটিস আবার বুঝতে পারছি যে কোন একটা প্রদাহ। আর কোস্টোকন্ড্রাইটিস, কোস্টাল এরিয়া আমরা বলি আমাদের যে পরশুকা সমূহ, আমাদের বুকের সামনে যে হাড়গুলি রয়েছে, সেই হাড়ের সাথে স্টারনামের সংযোগ হয় কিন্তু কিছু তরুণাস্থির মাধ্যমে। এই তরুণাস্থির সময়কে আমরা বলি কন্ড্রা কোস্টাল এরিয়া। তো এই কোস্টোকন্ড্রাইটিস মানে হচ্ছে এই পরশুকা ও বক্ষাস্থির, আমাদের বক্ষাস্থি হচ্ছে স্টারনাম ও পরশুকার তরুণাস্থির সংযোগস্থলে যদি প্রদাহ হয়, তাহলে সেটাকে আমরা বলি কোস্টোকন্ড্রাইটিস, যেটা দীর্ঘকালীন বুক ব্যথা সৃষ্টি করে। পরশুকার ভাঙন, পেশিটান, এটা হয় সাধারণত দেখা যায় যে বিভিন্ন অ্যাক্সিডেন্টে এবং অ্যাথলেট বা খেলোয়াড় যারা রয়েছে তাদের বিভিন্ন ক্ষেত্রে এই পেশিটান দেখা যায়। তাদের ক্ষেত্রে এটার লক্ষণ দেখা যায় বুকে তীব্র ব্যথা, নড়াচড়া, কাশি দেওয়া খুবই কষ্টকর হয়ে যায়। স্নায়ুতে চাপ, কোনো কারণে যদি কোনো হাড় বৃদ্ধি পায় বা হাড় ভেঙে যায়, তখন স্নায়ুমূলে চাপ দিতে পারে, সেটার কারণে বুক ও ঊর্ধ্ববাহুতে ব্যথা হয়। পিত্তপাথড়ী কি? পিত্তপাথর হচ্ছে পিত্তথলিতে, আমাদের যকৃতের সাথে আমরা জানি যকৃত থেকে পিত্ত নিঃসৃত হয়, এই পিত্ত জমা হয় পিত্তথলিতে। পিত্তথলিতে যদি কোনো কারণে পাথর হয়, তাহলেও বুক, পিঠ ও উদরের উপরের অংশে, উদর মানে পেট, এর উপরের অংশে ব্যথা হয়ে থাকে। এছাড়া দুশ্চিন্তা ও আতঙ্কগ্রস্ততার কারণে অনেক সময় কয়েক মিনিট থেকে কয়েকদিন বুকে ব্যথা, ঘন ঘন শ্বাস প্রশ্বাস, মাথা ঝিমঝিম করা, হতবুদ্ধি হওয়া, এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। তো এই তো গেল বুকের ব্যথার কারণ সমূহ। কিন্তু আমরা যদি স্পেসিফিক ভাবে, নির্দিষ্টভাবে কার্ডিওভাস্কুলার রোগ বলতে চাই, অর্থাৎ কার্ডিওভাস্কুলার, কার্ডিও মানে হচ্ছে হৃৎপিণ্ডের রোগ, ভাস্কুলার মানে সংবহনতন্ত্রের রোগ, যদি আমরা বলতে চাই বা হৃদরোগ বলতে চাই, তাহলে আমরা কি কি পাই?
হৃৎপিণ্ড এবং রক্তনালীর রোগকে বলা হয় কার্ডিওভাস্কুলার রোগ। কার্ডিওভাস্কুলার রোগকে হৃদরোগও বলা হয়। কার্ডিওভাস্কুলার রোগের মধ্যে উল্লেখযোগ্য কারা? করোনারি ধমনির রোগ বা করোনারি হৃদরোগ, কার্ডিওমেগালি যেটা হচ্ছে হৃৎপিণ্ড বড় হয়ে যাওয়া, মেগালি মানে আমরা জানি মেগা মানে বড় হয়ে যাওয়া, মেগা মানে আর কি আসলে বোঝায় যে বড়, আর কার্ডিও মেগালি দিয়ে বোঝানো হচ্ছে যে হৃৎপিণ্ড বড় হয়ে যাওয়ার যে প্রক্রিয়া। হার্টের ভালভ ব্লক, আমরা জানি হার্টের বিভিন্ন ভালভ রয়েছে বা কপাটিকা রয়েছে। এই ভালভগুলি হচ্ছে কারা? বাইকাসপিড কপাটিকা, ট্রাইকাসপিড কপাটিকা, সেমিলুনার কপাটিকা, থিবেসিয়ান ইউস্টেশিয়ান কপাটিকা। এই কপাটিকাগুলির যদি কোনো সমস্যা হয় যার কারণে কপাটিকা ঠিকঠাক বন্ধ বা খুলতে না পারে, তখন সেটাকে আমরা বলি হার্টের ভালভের রোগ। কনজেনিটাল হার্ট ডিজিজ, এটা হচ্ছে জন্মকালে কোনো হৃৎপিণ্ডে বিকলাঙ্গতা, অর্থাৎ কোনো কারণে জন্মগতভাবে যদি হৃৎপিণ্ডের গঠনে কোনো সমস্যা থাকে তাহলে সেটাকে আমরা বলি কনজেনিটাল হার্ট ডিজিজ। আর পেরিকার্ডাইটিস কি? আমরা জানি হার্টের যে আবরণ, হৃৎপিণ্ডের যে আবরণ তাকে বলা হয় পেরিকার্ডিয়াম। এই পেরিকার্ডিয়ামে যদি কোনো কারণে প্রদাহ হয়, অর্থাৎ ব্যাকটেরিয়া বা ভাইরাসের আক্রমণ হয়, সেখান থেকে ইনফেকশন বা ইনফ্লামেশন হয়, তখন আমরা তাকে বলি পেরিকার্ডাইটিস। কার্ডিওমায়োপ্যাথি, কার্ডিওমায়োপ্যাথি হচ্ছে হৃৎপেশির, মায়ো শব্দের অর্থ হচ্ছে মাসেল বা পেশি, আর কার্ডিও মানে হৃৎপিণ্ড সম্পর্কিত, আর প্যাথি দিয়ে সাধারণত বোঝায় যে প্যাথোলজিক্যাল কোনো সমস্যা, অর্থাৎ আমাদের যে দেহের যে নর্মাল অবস্থা সেইখান থেকে সাধারণ অবস্থা থেকে কোনো ধরনের বিচ্যুতি ঘটলে আমরা সেটাকে বলি প্যাথোলজি। তো কার্ডিওমায়োপ্যাথি বলতে বোঝা হচ্ছে পেশির কোনো একটা অ্যাবনরমালিটি বা রোগ। রিউম্যাটিক হৃদরোগ, এটা হচ্ছে স্ট্রেপ্টোককাস ব্যাকটেরিয়ার কারণে, রিউম্যাটিক জ্বরের কারণে হৃৎপেশি ও ভালভের রোগ হয়, এটাকে বলা হয় রিউম্যাটিক হৃদরোগ। তো অ্যানজাইনা বা হৃদশুল কি? অ্যানজাইনা হচ্ছে আমাদের মূলত বুকের ব্যথাকে আমরা অ্যানজাইনা পেক্টোরিস বলে থাকি। পেক্টোরিস মানে বুকের বা বক্ষ অঞ্চলের কিছু বোঝানো হচ্ছে। অ্যানজাইনা পেক্টোরিসকে শুধু অ্যানজাইনাও বলা হয়। তো হৃৎপেশি যখন কোনো কারণে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পর্যাপ্তভাবে না পায়, হৃৎপেশি যখন অক্সিজেন সমৃদ্ধ পর্যাপ্ত রক্ত সরবরাহ না পায়, তখন কি হয়? বুক নিষ্পেষিত হচ্ছে বা দম বন্ধ হয়ে আসছে, এমন মারাত্মক অস্বস্তি অনুভূত হয়। এই ধরনের ব্যথাকে বলা হয় অ্যানজাইনা বা অ্যানজাইনা পেক্টোরিস। অ্যানজাইনাকে হার্ট অ্যাটাকের পূর্বাবস্থা মনে করা হয়। সাধারণত দেখা যায় যাদের অনেক দিন ধরে অ্যানজাইনা থাকে তাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক বেশি থাকে, এবং যাদের অনেক দিন ধরে অ্যানজাইনা থাকে তাদের খুব ফ্রিকোয়েন্টলি প্রায় দেখা যায় যে হার্ট অ্যাটাকের মতো অবস্থা তৈরি হতে পারে যে কোনো সময়। তো অ্যানজাইনার ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে বুকের বাম দিকে বা মাঝখান থেকে বাম দিকে পর্যন্ত ব্যথা হতে পারে। অ্যানজাইনার লক্ষণ উরুফলক বা স্টারনামের পিছনে বুকে ব্যথা হওয়া, আমাদের স্টারনামের পিছনে বুকে ব্যথা হতে পারে। ব্যায়াম বা অন্যান্য শারীরিক কাজে বা মানসিক চাপ, অতিভোজন বা শৈত্য অর্থাৎ শীতের সময় বা আতঙ্কে অর্থাৎ ভয় পেলে বুকে ব্যথা হতে পারে। এই ব্যথা 5 থেকে 30 মিনিট স্থায়ী হয়। এরপর অ্যানজাইনা কোথায় ছড়াতে পারে? গলা, কাঁধ, চোয়াল, বাহু, পিঠ, এমনকি দাঁতে পর্যন্ত চলে আসতে পারে। অনেক সময় ব্যথা কোত্থেকে আসছে সেটাও বোঝা যায় না। বুকে জ্বালা পোড়া, চাপ, নিষ্পেষণ বা আড়ষ্ট ভাব সৃষ্টি হয়ে অস্বস্তির প্রকাশ ঘটায়। আমরা এই বুকে জ্বালা পোড়া, চাপ, নিষ্পেষণ এই ব্যথাটাকে প্রায়ই গ্যাস্ট্রিকের ব্যথা বলে এক ধরনের, যেটাকে আমরা মূলত অ্যাসিড রিফ্লাক্সের কারণে হয়ে থাকে। তো আমরা কমনলি গ্যাস্ট্রিকের ব্যথা বলে সেটাকে ইগনোর করে থাকি, কিন্তু আসলে সেটা কখনো কখনো কিন্তু অ্যানজাইনাও হতে পারে, যেটা কিনা আমাদের হৃৎপিণ্ডের সমস্যা। তো বুকে জ্বালা পোড়া যদি অনেক বেশি হয়ে থাকে, সাথে এই ধরনের আরো কিছু লক্ষণ থাকে, তাহলে দেরি না করে খুব দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বুকে জ্বালা পোড়া, চাপ, নিষ্পেষণ, আড়ষ্টভাব সৃষ্টি হয়ে অস্বস্তির প্রকাশ ঘটায়। বুকে ব্যথা ছাড়াও হজমে গন্ডগোল ও বমি বমি ভাবও কিন্তু অ্যানজাইনার কারণে হতে পারে। হজমে গন্ডগোল ও বমি ভাব কিন্তু কেবলমাত্র পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র সমস্যার জন্যই হবে না, অর্থাৎ আমাদের পৌষ্টিক নালীর সমস্যার জন্যই হবে না। এছাড়াও মস্তিষ্কের সমস্যা বা হৃৎপিণ্ডের সমস্যার জন্য কিন্তু হজমে গন্ডগোল ও বমি বমি ভাব হতে পারে, কখনো বমিও হতে পারে। সিভিয়ার ক্ষেত্রে দেখা যায় যে কখনো কখনো বমিও হয়। ঘন ঘন শ্বাস প্রশ্বাস নেওয়া কিন্তু কিংবা দম ফুরিয়ে হাঁপানো দেখা দিতে পারে।
এছাড়া এদের করণীয় কি? অ্যাঞ্জাইনায় সুস্বাস্থ্যের অধিকারী হওয়া এবং তা ধরে রাখাই হচ্ছে অ্যাঞ্জাইনা প্রতিরোধের উপায়। অর্থাৎ কিছু ব্যায়াম করা উচিত, খাদ্য নিয়ন্ত্রণ করা উচিত। এটাই হচ্ছে আমাদের অ্যাঞ্জাইনা প্রতিরোধের প্রধান উপায়। কিন্তু কিছু কিছু বিষয় আছে যেটা নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই, যেমন বয়স, লিঙ্গভেদ, হৃদরোগ, অ্যাঞ্জাইনার পারিবারিক ইতিহাস। যেসব বিষয় আমাদের হাতে নাই সেগুলো তো আমরা কন্ট্রোল করতে পারবো না, কিন্তু যেগুলো আমাদের নাগালে রয়েছে তার মধ্যে রয়েছে হাঁটা চলা বা ব্যায়াম করা, স্থূলতা প্রতিরোধ করা, সুষম ও স্বাস্থ্যবান্ধব খাবার খাওয়া, রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা, ডায়াবেটিস প্রতিরোধ বা নিয়ন্ত্রণে রাখা। ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব যদি আমরা আগে থেকেই স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখি, কিন্তু যদি একবার হয়ে যায় তাহলে কিন্তু সেটাকে প্রতিকার সম্ভব না। তাই নিয়ন্ত্রণে রাখতে হবে। ধূমপান ত্যাগ করা, মদ পানের ধারে কাছে না যাওয়া, বছরে একবার সম্ভব হলে দুবার সম্পূর্ণ শরীরের চেক আপ এবং স্পেশালি হৃৎপিণ্ডের চেক আপ করিয়ে নেওয়া। এটা হচ্ছে অ্যাঞ্জাইনা থেকে বাঁচার উপায়, বা বলা যায় যে অ্যাঞ্জাইনা হলে করণীয়। হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক কি? হার্ট অ্যাটাক বলতে কিন্তু আসলে সত্যিকার অর্থে মেডিকেলীয় ভাষায় কোনো শব্দ নেই। যেটা হার্ট অ্যাটাক আমরা কমনলি বলে থাকি সেটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। মায়োকার্ডিয়াল ইনফার্কশন মানে কি? আমরা একটু আগেই বলেছিলাম ইনফার্ক্ট কথাটার মানে কি? তোমরা নিশ্চয়ই বলতে পারবে। ইনফার্ক্ট কথার মানে হচ্ছে মৃত কোষগুচ্ছ। অর্থাৎ আমাদের হৃৎপিণ্ডে যদি কোনো কারণে অক্সিজেন এবং খাদ্যের সাপ্লাই বা পরিবহন কমে যায়, তখন ওই আমাদের যেই অংশে এই খাদ্য অক্সিজেন কমে গেছে সেই অংশে একটা মৃত কোষগুচ্ছ তৈরি হয়। এভাবে যদি অনেকক্ষণ খাদ্য ও অক্সিজেন না পৌঁছায় তাহলে এই ইনফার্ক্টের পরিমাণ বা মৃত কোষগুচ্ছের পরিমাণ বাড়তে থাকে। এই যে ইনফার্ক্ট তৈরি হলো, অর্থাৎ মৃত কোষগুচ্ছ তৈরি হলো, এইটাকে আমরা বলি মায়োকার্ডিয়াল ইনফার্কশন। অর্থাৎ চর্বি জাতীয় পদার্থ, ক্যালসিয়াম, প্রোটিন প্রভৃতি পদার্থ করোনারি ধমনীর গাত্রে। করোনারি ধমনী কারা? আমরা নিশ্চয়ই জানি। করোনারি ধমনী হচ্ছে হৃৎপিণ্ডের নিজস্ব ধমনী। অর্থাৎ হৃৎপিণ্ড পাম্প করে সারা দেহে রক্ত পাঠায়, কিন্তু হৃৎপিণ্ডের নিজেরও তো অক্সিজেন যুক্ত রক্তের প্রয়োজন আছে, তাই না? সো এই অক্সিজেন যুক্ত রক্ত হৃৎপিণ্ড নিয়ে থাকে করোনারি ধমনীর মাধ্যমে। এই করোনারি ধমনীর অন্তর্গাতে যদি কখনো এই চর্বি জাতীয় পদার্থ, ক্যালসিয়াম, প্রোটিন এই পদার্থগুলো জমা হয় তাহলে বিভিন্ন আকৃতির প্লাক গঠন করে। প্লাক কি? আসলে বাধা দানকারী পদার্থ। এই প্লাকের আরেকটা নাম হচ্ছে করোনারি অ্যাথেরোমা। প্লাকের আরেকটা নাম হচ্ছে করোনারি অ্যাথেরোমা। তো এখানে একটা ছবি দেখা যাচ্ছে, বুকে ব্যথা হয়। এইভাবে প্লাক শক্ত হতে যখন চরম পর্যায়ে পৌঁছায় তখন এই প্লাকগুলি বিদীর্ণ হয়ে যায়। রক্ত যেতে পারছে না, রক্ত তো সারাক্ষণ এটাকে ধাক্কাধাক্কি করছে। তো যখন চরম পর্যায়ে এই প্লাক শক্ত হতে পৌঁছায় তখন দেখা যায় যে প্লাক বিদীর্ণ হয়ে যায়। বিদীর্ণ হয়ে গেলে যেহেতু রক্তনালীর একটা ছিদ্র তৈরি হয়েছে, এই প্লাক বিদীর্ণ হওয়ার মানে কিন্তু রক্তনালী একটা জায়গায় ছিদ্র হয়ে যাওয়া। রক্তনালী ছিদ্র হয়ে গেলে সেখানে অনুচক্রিকা জমা হয়, প্লাকের চতুর্দিকে রক্ত জমাট বাঁধে। এই রক্ত জমাট বাঁধার কারণে করোনারি ধমনীর যে লুমেন বা গহ্বর সেটা হচ্ছে সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তখন হৃৎপেশিতে পুষ্টি ও অক্সিজেন সমৃদ্ধ রক্তের সরবরাহ বন্ধ হয়ে যায়, ফলে হৃৎপেশি মরে যায় বা ধ্বংস হয়। এবং এই যে মরে যাওয়ার ফলে যে মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হয় তাকে আমরা হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলে থাকি। তো লুমেন মানে কি? তোমরা নিশ্চয়ই জানবে যে লুমেন অর্থ হচ্ছে, আমরা যদি এরকম একটা পাইপের কথা চিন্তা করি, এরকম একটা নলাকার পদার্থ, এই যে মাঝখানে যে গোলাকৃতি যে ফাঁকা জায়গাটা, এটাই হচ্ছে এই পাইপটার জন্য বা এই গোলাকৃতি বস্তুটার জন্য লুমেন। তো এই লুমেনে যদি কোনো কারণে এইভাবে প্লাক জমা হয়ে যায়, প্লাক জমা হয়ে গেলে কি হবে? তখন কিন্তু এই লুমেনের অপর পাশে আর অক্সিজেন যেতে পারবে না। অর্থাৎ মায়োকার্ডিয়াল ইনফার্কশনে কি হবে? যে অপর পাশে অক্সিজেন ও খাদ্য, সোজা কথা রক্ত পৌঁছাতে পারবে না। তো যার ফলে রক্ত, খাদ্য, অক্সিজেন কিছুই যদি পৌঁছাতে না পারে দেখা যায় যে ওই অঞ্চলের হৃৎপেশিগুলি মারা যেতে শুরু করে। এই যে মারা যাওয়া কোষগুলো, এগুলোকে বলা হয় ইনফার্ক্ট। মায়োকার্ডিয়াল শব্দের অর্থ হচ্ছে হৃৎপেশি, আর ইনফার্কশন শব্দের অর্থ হচ্ছে অপর্যাপ্ত রক্ত প্রবাহের কারণে টিস্যুর মৃত্যু। তার মানে মায়োকার্ডিয়াল ইনফার্কশনে হৃৎপেশির মৃত্যু হয় কি কারণে? অপর্যাপ্ত রক্ত প্রবাহের কারণে। তো হার্ট অ্যাটাকের লক্ষণ কি কি রয়েছে? এনজাইনার লক্ষণ আর হার্ট অ্যাটাকের লক্ষণ আর হার্ট ফেলের লক্ষণ খুবই মিলবে, তবে কিছু কিছু আলাদা সামান্য পাওয়া যাবে। সেই আলাদাগুলি মনে রেখে আমাদের পার্থক্য করতে হবে। হার্ট অ্যাটাকের লক্ষণ: করোনারি ধমনী যদি কোলেস্ট্রল জাতীয় পদার্থ জমা হয় তখন হার্ট অ্যাটাকে পরিসমাপ্তি হওয়া পর্যন্ত অনেকদিন অতিবাহিত হয়।
এই সময়ের মধ্যে বিভিন্ন লক্ষণের মাধ্যমে অনেকগুলো পয়েন্ট দেখা যায় যেগুলো হচ্ছে গুরুত্বের সাথে বিবেচনা করা হয়, যেমন বুকে ব্যথা প্রায় ওই আমরা যেটা বললাম যে অ্যানজাইনা, সেই অ্যানজাইনা প্রায়ই হয়। বুকের ঠিক মাঝখানে অস্বস্তি হওয়া, যেটা কয়েক মিনিট থাকে আবার চলে যায় আবার ফিরে আসে। বুকে অসহ্য চাপ, মোচড়ানো, আঁচড়ানো বা ব্যথা অনুভূত হয় যখন হার্ট অ্যাটাক হয়। অ্যানজাইনার সময় ব্যথা কিন্তু এত বেশি থাকে না, কিন্তু যখন হার্ট অ্যাটাক হবে তখন ব্যথা অনেক গুণ বেড়ে যায়। তারপর ঊর্ধ্বাঙ্গের অন্যান্য অংশে অস্বস্তি, এই ব্যথাটা ছড়িয়ে যেতে পারে আমাদের এক বাহু বা উভয় বাহুতে, পিঠ, গলা, চোয়াল, পাকস্থলের উপর অংশে, এই বিভিন্ন অংশে ব্যথাগুলি ছড়িয়ে যেতে পারে। তারপরে ঘন ঘন নিঃশ্বাস প্রশ্বাস ত্যাগ, বুকে অস্বস্তির সময় দেখা যায় যে ঘন ঘন নিঃশ্বাস প্রশ্বাস ত্যাগ হয়। অনেক সময় বুকে অস্বস্তি হওয়ার আগে থেকেও এমন অবস্থা দেখা দিতে পারে। এটার কিন্তু আরেকটা কারণ হচ্ছে ওই যে অক্সিজেন বন্ধ হয়ে গেছে, সেই অক্সিজেন বন্ধ হওয়ার কারণে কিন্তু ওই যে কোষগুচ্ছ কষ্ট পাচ্ছে। তো আমাদের আহ কোষগুলো, সব কোষগুলোই চেষ্টা করে যে কোনো ভাবে হোক যে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে। তো এই কারণে বারবার নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া হয় যাতে আমরা বেশি বেশি অক্সিজেন গ্রহণ করি এবং রক্তে বেশি বেশি অক্সিজেন দ্রবীভূত হয়। তারপর দেখা যায় যে বমি বমি ভাব হতে পারে, পাকস্থলিত অস্বস্তির সঙ্গে বমি বমি ভাব, বমি হওয়া, হঠাৎ মাথা ঝিমঝিম বা ঠান্ডা ঘাম বেড়ে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা দেয়। ঘুমে ব্যাঘাত, যাদের হার্ট অ্যাটাক হয় বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয় তারা দেখা যায় যে ঘুমাতেই পারে না। ঘুমে ব্যাঘাত ঘটে, নিজেকে শক্তিহীন বা শ্রান্ত মনে করে। প্রতিরোধ প্রতিরোধ করতে হবে কিভাবে? ঋতুকালীন টাটকা ফল শাকসবজি খেতে হবে, চর্বি ও কোলেস্ট্রলযুক্ত খাবার বাদ দিতে হবে, বডি মাস ইনডেক্স বিএমআই মেনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে। এই বিএমআই এর যে চার্টটা সেটা আমাদের তৃতীয় অধ্যায়ে পরিপাকে দেয়া আছে। বডি মাস ইনডেক্স মেনটেন করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে। সঠিক ওজন, রক্তে কোলেস্টেরল মাত্রা, রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে নিয়মিত ব্যায়াম, যেমন প্রতিদিন এই সাধারণ যে ব্যায়ামসমূহ, প্রতিদিন ৩০ মিনিট হাঁটা, এই ধরনের ব্যায়ামগুলি করতে হবে। তারপর ধূমপাই যদি হয় অবশ্যই ধূমপান ত্যাগ করতে হবে। অধূমপায়ী হলে কখনোই ধূমপান না করার প্রতিজ্ঞা করতে হবে। জীবন অভ্যাসে অ্যালকোহল নিষিদ্ধ করতে হবে। কোলেস্টেরল, রক্তচাপ ও ডায়াবেটিস রোগ যদি থাকে তাহলে নিয়ন্ত্রণ রাখতে হবে। আর চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী নিয়মিত প্রয়োজনীয় যে ওষুধসমূহ সেগুলো চালিয়ে যেতে হবে, বা যদি চিকিৎসক বলেন তাহলে বন্ধ করতে হবে। আর বছরে একবার অন্তত, সম্ভব হলে দুবার সমগ্র দেহ চেক আপের ব্যবস্থা করতে হবে। হার্ট অ্যাটাক আর স্ট্রোকের ব্যাপারে আমাদের মধ্যে অনেক ভুল ধারণা রয়েছে। আমরা অনেক সময় ভাবি যে হার্ট অ্যাটাক কখনো ব্রেনেও অ্যাটাক হতে পারে, আবার কখনো ভাবি যে হার্টে স্ট্রোক হতে পারে। এই কথাটি কিন্তু ভুল। যে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মধ্যে অনেকখানি পার্থক্য রয়েছে। যে হার্ট অ্যাটাক সবসময় যে আমরা বলে থাকি হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এটা সবসময় কিন্তু হার্টেই হবে। আর স্ট্রোক সবসময় আমাদের মস্তিষ্কে হয়ে থাকে। যদিও দুইটার কারণ অনেকটা একই। যে হার্ট অ্যাটাক কেন হয়? করোনারি ধমনীর মধ্যে রক্ততঞ্চন পিণ্ড বা ব্লকেজ সৃষ্টির ফলে রক্ত সরবরাহ না হয়ে হৃৎপিণ্ডে মরে যাওয়ার যে দুর্ঘটনা হয় সেটা হচ্ছে হার্ট অ্যাটাক। আর মস্তিষ্কে রক্ত সরবরাহকারী যে কোনো ধমনী সেগুলি যদি কোনো কারণে আটকে যায়, অর্থাৎ তঞ্চন বিন্দু বা ব্লকের সৃষ্টি হয়, তাহলে যে দুর্ঘটনা ঘটে তাকে বলা হয় স্ট্রোক। স্ট্রোক কিন্তু কেবলমাত্র রক্ত প্রবাহ বন্ধের কারণে হবে না, রক্তক্ষরণের কারণেও স্ট্রোক হতে পারে। অর্থাৎ স্ট্রোক দুই রকম হয়ে থাকে। একটাকে আমরা বলি ইসকেমিক স্ট্রোক, যেটা হচ্ছে আমাদের রক্ত কম যাওয়ার ফলে হবে। আর আরেকটাকে আমরা বলি হেমোরেজিক স্ট্রোক, অর্থাৎ কোনো কারণে ব্রেনের কোনো রক্তনালী ছিঁড়ে গিয়ে সেখান থেকে রক্ত বাইরে বের হয়ে আসে, সেটাকে আমরা বলি হেমোরেজিক স্ট্রোক। তো হার্ট অ্যাটাকে দেখা যায় যে হৃৎপিণ্ডের কোনো ধমনীতে তঞ্চনবিন্দু বা ব্লকের সৃষ্টি হলে হার্ট অ্যাটাক হয়। মস্তিষ্কের কোনো ধমনীতে তঞ্চনবিন্দু বা ব্লকের সৃষ্টি হলে সেখানে স্ট্রোক হয়। হার্ট অ্যাটাকের ফলে বুকের মাঝখানে ব্যথা, বুকে প্রচন্ড ব্যথা, শ্বাসকষ্ট, দমবদ্ধতা, শীতল ঘাম, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। আর স্ট্রোকের ফলে স্মৃতিভ্রংশ, বাকলোপ, চেতনালোপ, প্যারালাইসিস, নাক মুখ দিয়ে রক্তক্ষরণ, এমনকি আকস্মিক মৃত্যু পর্যন্ত হতে পারে। প্যারালাইসিস রোগীদের সাথে আমরা খুবই পরিচিত। দেখা যায় যে স্ট্রোকের পরে ওই রোগীর দেহের কোনো একটা অংশ তুলনামূলক দুর্বল হয়ে যায় বা প্যারালাইজড হয়ে যেতে পারে। ডাক্তারের পরামর্শ মতো কার্যকর ওষুধ খেতে হবে। অ্যাঞ্জিওপ্লাস্টি বা বাইপাস সার্জারি হল হার্ট অ্যাটাকের চিকিৎসামূলক ব্যবস্থা। আর এখানেও একই, ওষুধ খেতে হবে নিয়মিত। প্যারালাইসিসের ক্ষেত্রে ফিজিওথেরাপি নিতে হবে। আর স্ট্রোকের জন্য চিকিৎসামূলক কিছু ব্যবস্থা রয়েছে। হার্ট ফেইলিওর, আমরা হার্ট অ্যাটাক যেটা বলেছিলাম, হার্ট অ্যাটাকের মানে কিন্তু ছিল যে আমাদের হার্ট ঠিকঠাক অক্সিজেন ও খাদ্য পাচ্ছে না। কিন্তু হার্ট ফেইলিওর কিন্তু সেটা না। হার্ট ফেইলিওর মানে হচ্ছে কোনো কারণে আমাদের যে হার্ট সেটা হচ্ছে আমাদের দেহের প্রয়োজন অনুযায়ী রক্ত পাম্প করতে পারছে না।
যদি রক্ত ঠিকঠাক পাম্প করতে না পারে তখন যেটা হবে, তখন সেটাকে বলা হবে হার্ট ফেইলিওর। হার্ট ফেইলিওর হার্ট অ্যাটাকের কারণেও কিন্তু হতে পারে, হার্ট অ্যাটাকের পরে হার্ট ফেইলিওর হতে পারে। হৃৎপিণ্ড যখন দেহের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় রক্তের যোগান দিতে পারে না, তখন সেই অবস্থাকে হার্ট ফেইলিওর বলে। অনেক সময় হৃৎপিণ্ড রক্তে পরিপূর্ণ হতে না পারায়, অর্থাৎ হৃৎপিণ্ড ঠিকঠাক পরিপূর্ণ হচ্ছে না, অথবা কখনো বা হৃৎপ্রাচীরে যথেষ্ট শক্তি না থাকায়, অর্থাৎ আমাদের হৃৎপিণ্ডের যে মাসেল বা পেশি তারা দুর্বল হয়ে যাওয়ায় এই ঘটনা ঘটতে পারে। কিছু ক্ষেত্রে উভয় সমস্যাই দেখা যায়। হার্ট ফেইলিওর মানে হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেছে বা থেমে যাওয়ার উপক্রম হয়েছে তা নয় কিন্তু। আমরা অনেকেই ভাবি হার্ট ফেল করে গেছে, হার্ট ফেল করে গেছে। আগের কালের বাংলা সিনেমাতে অনেক বলতো যে হার্ট ফেল করেছে। তো হার্ট ফেল করার পর দেখা যায় যে রোগী কিছুক্ষণের মধ্যেই মারা যাচ্ছে। হার্ট ফেল মানে কিন্তু এটা না যে হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেছে বা রোগী সাথে সাথে মারা গেছে। হার্ট ফেল হওয়ার মানে হচ্ছে হৃৎপিণ্ড তার যতটুকু কাজ করা প্রয়োজন বা যতটুকু কাজ করার কথা ততটুকু করতে পারছে না, তখনই আমরা তাকে বলতে পারি হার্ট ফেইলিওর। আর হার্ট ফেইলিওরকে হৃৎপিণ্ডের একটা মারাত্মক অবস্থা বিবেচনা করে সুচিকিৎসার কথা বলা হয়েছে সবসময় হার্ট ফেইলিওর কারণ। যদি করোনারি ধমনীর অন্তঃস্থ গাত্রে কোলেস্ট্রল জমে ধমনীর গহ্বর সংকীর্ণ করে দেয়, অর্থাৎ আমাদের ওই মায়োকার্ডিয়াল ইনফার্কশনের মতোই তখন হৃৎপ্রাচীর পর্যাপ্ত অক্সিজেন সমৃদ্ধ রক্ত পায় না। তো এই হার্ট অ্যাটাক হলো যখন অক্সিজেন সমৃদ্ধ রক্ত পাচ্ছে না, তখন কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে হার্ট অ্যাটাক। কিন্তু কালান্তরে পরবর্তীতে ঘটে হার্ট ফেলিওর, কারণ ওই যে হৃৎপেশির যে একটা অংশ ইনফ্যাক্ট হয়ে মারা গেছে, সেই অংশটা কিন্তু আমাদের হৃৎপেশিকে দুর্বল করে দেয়। সেই অংশটা কিন্তু আমাদের হৃৎপেশিকে দুর্বল করে দিয়ে ঠিকঠাক ভাবে পাম্প করতে দেয় না। ফলে এই পাম্প করতে না দিলে কি হয়, আমাদের দেহ অক্সিজেনের পরিমাণ কমে যায়। তো এই কারণে হার্ট ফেলিয়ার করতে পারে। উচ্চ রক্তচাপ যদি বেশি দিন স্থায়ী হয়, তাহলে ধমনীর অন্তঃস্থ প্রাচীরে কোলেস্টেরল জমার সমূহ সম্ভাবনা থাকে। তাই রক্ত চলাচল বাধাগ্রস্ত এবং হৃৎপিণ্ড দুর্বল হয়ে পড়ে। ডায়াবেটিস হলে পর্যাপ্ত ইনসুলিন উৎপাদন বা সঠিকভাবে ব্যবহার করতে পারে না। তাই হৃৎপেশি ও হৃৎপিণ্ডের বাহিকাগুলো দুর্বল হয়ে পড়ে, কারণ তারা ঠিকঠাক খাবার পাচ্ছে না। এর কারণে কিন্তু হার্ট ফেলিওর হতে পারে। হৃৎপিণ্ডের জন্মগত বা সংক্রমণজনিত কারণেও কখনো কখনো হার্ট ফেলিওর হয়ে যেতে পারে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ হৃৎপিণ্ড একদম টান টান একটা টোন মেনটেন করে আছে, কিন্তু হার্ট ফেলিওর যেটা, হার্ট ফেলিওরের বাম নিলয় দেখা যাচ্ছে কিন্তু যে একটু বড় হয়ে গেছে। এটাকে আমরা বলি ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বা কার্ডিওমেগালিও বলা যায়। যদি সেটা আমাদের বুকের মাপ অনুযায়ী দেখা হয়, আমরা ধরে থাকি যে স্টারনাম থেকে বুকের যেকোনো এক সাইড পর্যন্ত এর চেয়ে যদি বেশি হয়ে যায়, অর্থাৎ এক্স-রে তে যদি আমরা দেখি যে স্টারনামের চেয়ে বেশি হয়ে গেছে, তখন আমরা বলি যে কার্ডিওমেগালি। আর হার্ট ফেলিওর কখন বলবো, যখন এই মাসেল গুলি তার টোন ছেড়ে দিবে, অর্থাৎ মাসেল টোন কমে যাবে। মাসেল টোন কমে গেলে এরা ঠিকঠাক ভাবে আর পাম্প করতে পারবে না, তখন হয় হার্ট ফেলিওর। লক্ষণ কি? সক্রিয় নিষ্ক্রিয়, এমনকি ঘুমের মধ্যেও শ্বাসকষ্টে ভোগে এবং ঘুমের সময় মাথার নিচে ২ টা বালিশ না দিলে শ্বাসকষ্ট বেড়ে যায়। সাদা গোলাপি রঙের রক্ত মাখানো মিউকাস সহ স্থায়ী কাশি, ফোঁস-ফোঁস করে শ্বাস-প্রশ্বাস হতে পারে। শরীরের বিভিন্ন জায়গায় টিস্যুতে তরল জমে ফুলে ওঠে, বিশেষ করে হাত, পা, পেটে। পা, গোড়ালি, পায়ের পাতা, উদর, যকৃৎ স্ফীত হয়ে যায়, বড় হয়ে যায়। জুতা পরতে গেলে হঠাৎ মনে হয় যে আঁটো-সাঁটো লাগতেছে। তারপর প্রতিদিন সব কাজে সবসময় ক্লান্তি ভাব লাগে। বাজার সদাই করা, সিঁড়ি দিয়ে ওঠা, কিছু বহন করা, হাঁটা সবকিছুতেই শান্তি ভাব। পাকস্থলী সবসময় ভরা মনে হয় কিংবা বমি বমি ভাব থাকে। কখনো কখনো বমি হয়েও যায়। হৃৎস্পন্দন এত দ্রুত হয় যে মনে হবে হৃৎপিণ্ড এক প্রতিযোগিতায় নেমেছে। অর্থাৎ হৃৎস্পন্দনের গতি অনেক বেড়ে যাবে, কারণ যখন আমাদের হৃৎপিণ্ড ঠিকঠাক শক্তি সরবরাহ করতে পারছে না, তখন কিন্তু আমাদের হৃৎপিণ্ড নিজেই বা ব্রেন থেকে যে সিগন্যাল আসে তার মাধ্যমে হৃৎপিণ্ড করে কি, হৃৎস্পন্দনকে বাড়িয়ে দিয়ে ওই স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার জন্য। কিন্তু হৃৎস্পন্দন এত দ্রুত মনে হয় যে হৃৎপিণ্ড যেন এক প্রতিযোগিতায় নেমেছে। কাজকর্ম, চলনে অসামঞ্জস্যতা ও স্মৃতিহীনতা প্রকাশ পায়। হার্ট ফেলিওর প্রতিকার কি? সাধারণত ৩ ধরনের চিকিৎসার মাধ্যমে সুস্থ রাখার চেষ্টা করা হয়। একটা হচ্ছে জীবনযাপন পদ্ধতির পরিবর্তন, স্বাস্থ্যসম্মত আহার, ঠিকঠাক ব্যায়াম করা, চিকিৎসকের পরামর্শে খাদ্য তালিকা থেকে নিয়মিত সুষম পানাহার করা। এটাই হচ্ছে ১ম ধাপ। এরপর ওষুধ গ্রহণ। হার্ট ফেলিওর ধরন দেখে চিকিৎসক যেসব ওষুধ নির্বাচিত করবেন তা নিয়মিত খেতে হবে এবং নির্দিষ্ট সময় পর্যন্ত অব্যাহত রাখতে হবে। আর অন্যান্য চিকিৎসায় কিন্তু বাধা দেওয়া যাবে না। যদি হার্ট ফেলিওর হয়, হার্ট ফেলিওর জন্য কিন্তু অন্যান্য চিকিৎসা আটকানো যাবে না। হার্ট ফেলিওর জন্য অন্যান্য আরো কিছু সাপোর্টিভ ট্রিটমেন্ট হয়। রোগীর অবস্থা অনুযায়ী কিছু সাপোর্টিভ ট্রিটমেন্ট। ওই সাপোর্টিভ ট্রিটমেন্টের জন্য কেন করা হয়? যাতে হার্ট ফেলিওর খারাপের দিকে মোড় না নিয়ে আস্তে আস্তে ভালো হতে থাকে।
অন্যান্য এবং হার্ট ফেলিওর যাতে খারাপের দিকে মোড় না নেয় সেই দিকে দৃষ্টি রেখে বিভিন্ন শারীরিক অবস্থাপনা, অর্থাৎ শরীরের যদি অন্যান্য কোথাও সমস্যা থাকে সেই সমস্যাগুলা এই হার্ট ফেলিয়ারের ব্যাপারটা জাস্ট একটু কন্ট্রোলে রেখে আমাদের অন্যান্য যে শারীরিক অবস্থাপনা সেগুলোকে সারিয়ে ফেলতে হবে বা নিয়ন্ত্রণ রাখতে হবে। যদি শরীরের ওজন বেড়ে যায় তার অর্থ আমরা মনে করতে পারি যে টিস্যুতে পানি জমে থাকা। এইটাকে কমিয়ে ফেলা হচ্ছে আমাদের অন্যান্য চিকিৎসার অন্তর্ভুক্ত। চিকিৎসককে বলতে হবে কখন ওজন পরীক্ষা করবে এবং ওজন পরিবর্তন সম্পর্কে কখন তাকে রিপোর্ট করতে হবে। সেই অনুযায়ী চিকিৎসককে জানাতে হবে। হৃদরোগের চিকিৎসার ধারণা। চিকিৎসা করা হয় বিভিন্নভাবে। হৃদরোগ নির্ণয় করা হয় অনেকগুলি টেস্টের মাধ্যমে। এটা তোমাদের মনে রাখতে হবে যে হার্টবিটের হার বৃদ্ধি, অস্বাভাবিক শব্দ, পা ফুলে যাওয়া, ঘাড়ের শিরা ফুলে যাওয়া, যকৃত বড় হওয়া এইসব দেখে সহজেই হৃদরোগ নির্ণয় করা যায়। বুকের এক্স-রের মাধ্যমে হৃৎপিণ্ডের অবস্থা জানা যায়। অর্থাৎ দেখতে কি অবস্থায় আছে, কার্ডিওমেগালি হয়েছে কিনা সেটা কিন্তু হৃৎপিণ্ডের আহ অবস্থা জানা যায় বুকের এক্স-রে করার মাধ্যমে। ইসিজি হচ্ছে হৃৎপিণ্ডের প্রাথমিক রোগ নির্ণয়ে সাহায্য করে। এটা মনে রাখতে হবে যে প্রাথমিক রোগ নির্ণয় কে সাহায্য করে? ইসিজি। তারপর ইটিটি কি করে? এক্সারসাইজ টলারেন্স টেস্ট। এখানে এক্সারসাইজ করানো হয় রোগীকে দিয়ে এবং সেই অবস্থায় রোগী কতটুকু কাজ করতে পারে, কতটুকু কর্মক্ষম, এইটাই হচ্ছে ইটিটির মূল নীতি। অর্থাৎ এর মাধ্যমে হৃৎপিণ্ডের অবস্থা বা কার্যক্ষমতা ভালোভাবে জানা যায়। ব্রেইন নাট্রিওটিক প্রেপারেটর, এটা কখন রক্তে আসে? যখন হার্ট ফেইলিওর হয়। তো হার্ট ফেইলিওর হলে এই বিএনপি দেখে আমরা মনে রাখবো যে হার্টে কোনো সমস্যা হয়েছে, এটা আমরা বুঝতে পারবো। তো বিএনপি পরীক্ষার মাধ্যমে রক্তে যদি বিএনপির উপস্থিতি পাই তখন আমরা হার্ট ফেইলিওর উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হতে পারি। করোনারি অ্যাঞ্জিওগ্রামের সাহায্যে হৃৎপিণ্ডের রক্তনালীতে কোনো ব্লক আছে কিনা সেটা দেখা হয়। অ্যাঞ্জিওগ্রাম আসলে এক ধরনের ইমেজিং একটা পরীক্ষা। তো এই অ্যাঞ্জিওগ্রামের সাহায্যে হৃৎপিণ্ডে কোথাও ব্লক আছে কিনা সেটা দেখা হয়, যেখানে রক্তনালী দেখা যায়। আর হৃৎপিণ্ডে পেশির অবস্থা জানা যায় এমআরআই পরীক্ষার মাধ্যমে। হৃৎপিণ্ডে পেশি কি অবস্থায় আছে সেটা এমআরআই বা ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং পরীক্ষার মাধ্যমে জানা যায়। উচ্চ রক্তচাপ, রক্তে শর্করা, চর্বির পরিমাণ নিয়ন্ত্রণে চর্বির পরিমাণ নির্ণয়ের পরীক্ষা করে হৃদরোগ সম্পর্কে ধারণা পাওয়া যায়। হার্ট অ্যাটাক যদি হয় তাহলে ট্রপোনিন আই পরীক্ষার মাধ্যমে কিন্তু নিশ্চিত হওয়া যায়। ট্রপোনিন কিন্তু আরো অনেক রকমের রয়েছে, ট্রপোনিন টি, সি। তো এই ট্রপোনিন আই পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে হার্ট অ্যাটাক হয়েছে কিনা। তো এটাও আবার কিন্তু একদম যে ১ মাস আগে হার্ট অ্যাটাক হয়েছে এখন বুঝতে পারবে এমন না। এটা ৫ ঘন্টার মধ্যে কাজ করে। ট্রপোনিন আই। আচ্ছা, পেসমেকার কি? পেসমেকার হচ্ছে আমরা জানি হৃৎপিণ্ডের মায়োজেনিক নিয়ন্ত্রণ আমরা পড়েছিলাম যে হৃৎপিণ্ডের সমস্ত বিট কোত্থেকে আসে, হার্টবিট কোত্থেকে আসে সেটা হচ্ছে সাইনোয়াট্রিয়াল নোড থেকে। এই সাইনোয়াট্রিয়াল নোডের যে বিট সেটাই হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের বিট বা সংকোচন প্রসারণ ক্ষমতা। তো এই জন্য এটাকে বলা হয় প্রাকৃতিক পেসমেকার, যেহেতু এটা আমাদের হৃৎপিণ্ডের যে ছন্দময় সংকোচন প্রসারণ এই বিটটা নিয়ন্ত্রণ করতেছে, তাই এটাকে বলা হয় প্রাকৃতিক পেসমেকার। তো হৃৎপিণ্ডের ডান এট্রিয়াম প্রাচীরের উপর দিকে অবস্থিত বিশেষায়িত কার্ডিয়াক পেশিগুচ্ছ নিয়ন্ত্রিত সক্রিয় স্নায়ুতন্ত্রে নিয়ন্ত্রিত একটা ছোট অংশ যেটা বৈদ্যুতিক তরঙ্গ প্রবাহ ছড়িয়ে দিলে হৃদস্পন্দন তৈরি করে এবং ছন্দময়তা বজায় রাখে, তাকে বলা হয় পেসমেকার। তো মানুষের হৃৎপিণ্ডে সাইনোয়াট্রিয়াল নোড হচ্ছে পেসমেকার। এটা অকেজো বা অসুস্থ হলে হৃদস্পন্দন সৃষ্টি নিয়ন্ত্রণের জন্য কম্পিউটারাইজড বৈদ্যুতিক যন্ত্র দেহে স্থাপন করা হয়, সেটাকে বলা হয় পেসমেকার, অর্থাৎ আমাদের সাইনোয়াট্রিয়াল নোডের বিকল্প হিসেবে। যদিও সেটা সম্পূর্ণ সাইনোয়াট্রিয়াল নোডের বিকল্প হিসেবে কাজ করে না, কিন্তু তারপরও এটা ওই মানুষটার জীবন রক্ষা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যে কম্পিউটারাইজড বৈদ্যুতিক যন্ত্র দেহে স্থাপন করা হয় তাকে বলা হয় পেসমেকার। এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণত এই জায়গাটায়, এই যে আমাদের ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝামাঝি মোটামুটি জায়গায় থাকে হচ্ছে সাইনোয়াট্রিয়াল নোড। তো এই সাইনোয়াট্রিয়াল নোড যদি কোনো কারণে দুর্বল হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তখন আমরা কৃত্রিম পেসমেকার বসে। এই যে আমরা দেখতে পাচ্ছি পেসমেকার দেখানো হয়েছে, যেটা হচ্ছে আমাদের বুকের নিচে বসে। হার্টের মধ্যে কিন্তু আমরা পেসমেকার বসাতে পারি না, কিন্তু এই দুইটা লিড বা তার যায় আমাদের বিভিন্ন প্রকোষ্ঠে। এই প্রকোষ্ঠগুলো যখন তারগুলি যায়, এই তারগুলি হচ্ছে ওই আমাদের যে প্রকোষ্ঠের যে কাজ আছে, যে হৃদপেশি আছে তাদেরকে উদ্দীপিত করে এবং যার ফলে দেখা যায় যে আমাদের হৃৎপিণ্ড আবার স্বাভাবিক যে তার বিট ছিল সেই স্বাভাবিক বিটে ফেরত চলে আসছে। পেসমেকার দুই ধরনের
একটা হচ্ছে হৃৎপিণ্ডের অবিচ্ছেদ্য অংশরূপী সাইনোয়াট্রিয়াল নোড, যা প্রাকৃতিক পেসমেকার নামে পরিচিত, আর অন্যটা যান্ত্রিক পেসমেকার। এটা অসুস্থ দেহে প্রতিস্থাপন করা হয় এবং অসুস্থ দেহের যে সাইনোয়াট্রিয়াল নোডকে নজরদারির মধ্যে রাখে। যান্ত্রিক পেসমেকার কার্যক্রম অসুস্থ দুর্বল হৃৎপিণ্ডে বৈদ্যুতিক তরঙ্গ সৃষ্টি করে স্বাভাবিক স্পন্দন হার ফিরিয়ে আনার যে নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বুকের উদরের বা চামড়ার নিচে যে ছোট একটা যন্ত্র ব্যবহার করা হয় সেটাকে বলা হয় পেসমেকার। হৃৎপিণ্ড স্পন্দন যদি কোনো কারণে স্বাভাবিকের চেয়ে ধীর লয় বা দ্রুত গতি সম্পন্ন বা অনিয়ত হয়, স্বাভাবিকের চেয়ে ধীর বা দ্রুত বা অনিয়ত, কখনো ধীর কখনো দ্রুত এরকম হয়, অর্থাৎ অস্বাভাবিক স্পন্দন হয়, তাকে বলে অ্যারিদমিয়া। অ্যারিদমিয়া বলে এমন অবস্থায় মানুষ ক্লান্ত হয়ে পড়ে, ঘন ঘন শ্বাস নেয়, ফ্যাকাসে হয়ে যেতে পারে। প্রচন্ড অ্যারিদমিয়া দেহের গুরুত্বপূর্ণ অঙ্গের ক্ষতি হতে পারে, মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। পেসমেকার ব্যবহারে সব ধরনের অ্যারিদমিয়ার হাত থেকে রক্ষা পাওয়া যায়, বাকি জীবন সক্রিয় থাকা যায়। দুজন আমেরিকান বিজ্ঞানী উইলিয়াম চার্ডাক আর উইলসন গ্রেটবেজ এরা হচ্ছে দেহে স্থাপনযোগ্য পেসমেকার আবিষ্কার করেন। এই যে দুইজন বিজ্ঞানীর ছবি দেখা যাচ্ছে। পেসমেকার যান্ত্রিক পেসমেকার গঠন: একটা লিথিয়াম ব্যাটারি থাকে, একটা কম্পিউটার জেনারেটর থাকে, যেটা আর শীর্ষে সেন্সরযুক্ত কতগুলো তার থাকে, এটাই একটা পেসমেকার তৈরি করে। তো লিথিয়াম ব্যাটারি হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই দেয়, কম্পিউটারের জেনারেটর হচ্ছে ওই পেসমেকারকে তার প্রয়োজনীয় ইলেকট্রিক সিগন্যাল তৈরি করতে সাহায্য করে এবং একই সাথে নিয়ন্ত্রণ করে যে আমাদের যে ন্যাচারাল সাইনোটিয়াল নোড আছে সেটা কি অবস্থায় আছে। তো এবং শীর্ষে সেন্সর যুক্ত, এই সেন্সরের মাধ্যমে জেনারেটর থেকে তড়িৎ ইম্পালস আমাদের ভেন্ট্রিকল বা অলিন্দে পৌঁছাবে। তো এই যে সেন্সর গুলিকে বলা হয় ইলেকট্রোড, আর ব্যাটারি জেনারেটরকে শক্তি সরবরাহ করে। আর ব্যাটারি জেনারেটর পাতলা ধাতব বক্সে আবৃত থাকে, তারগুলোর সাহায্যে জেনারেটরে প্রেরণ করা হয়। এই ইলেকট্রোড গুলো হৃৎপিণ্ডের বৈদ্যুতিক কর্মকাণ্ড শনাক্ত করে, তার মাধ্যমে জেনারেটর প্রেরণ করে। আর পেসমেকারে অপরিবাহী আবরণযুক্ত ইনসুলেটেড 1 থেকে 3টা তার থাকে। পেসমেকার তারকে বলা হয় লিড। এক প্রকোষ্ঠ হতে পারে। এই লিডের উপর ভিত্তি করে পেসমেকার আমরা কয়েক ভাগে ভাগ করি: এক প্রকোষ্ঠ না দ্বিপ্রকোষ্ঠ না ত্রিপ্রকোষ্ঠ এরকম। তো পেসমেকারে অনেকগুলি লিড থাকে, 1 থেকে 3টা। হৃৎপিণ্ডের বিভিন্ন প্রকোষ্ঠে কয়টা লিড প্রবেশ করছে তার উপর আমরা পেসমেকারকে 3 রকম বলে থাকি। এক প্রকোষ্ঠ পেসমেকারকে যার একটা তার বা লিড থাকে, জেনারেটর থেকে শুধুমাত্র হৃৎপিণ্ডের ডান অলিন্দে যায় এবং ডান অলিন্দ থেকে ডান ভেন্ট্রিকলে যায়, এই বিদ্যুৎ তরঙ্গ বহন করে, এটা হচ্ছে এক প্রকোষ্ঠ পেসমেকার। তারপর 2 প্রকোষ্ঠ পেসমেকার কারা? যারা হচ্ছে এই পেসমেকারে 2টা লিড থাকে বা 2টা তার থাকে, যেটা জেনারেটর থেকে হৃৎপিণ্ডের মিনিমাম 2টা প্রকোষ্ঠে যায়, অর্থাৎ ডান অ্যাট্রিয়াম ও ডান ভেন্ট্রিকলে যায়, যেটা পরবর্তীতে এই বিদ্যুৎ তরঙ্গ সমগ্র হৃৎপিণ্ডেই ছড়ায় দেয়, যার ফলে হৃৎপিণ্ড সংকুচিত প্রসারিত হতে পারে। ত্রিপ্রকোষ্ঠ পেসমেকার: এই ধরনের পেসমেকারে 3টা লিড থাকে, একটা জেনারেটর থেকে ডান অ্যাট্রিয়ামে, একটা থেকে ডান ভেন্ট্রিকলে, আর অন্যটা থেকে বাম ভেন্ট্রিকলে বিদ্যুৎ তরঙ্গ বহন করে। এটি অত্যন্ত দুর্বল হৃৎপেশির হৃৎপিণ্ডে স্থাপন করা হয়, না হলে হার্ট ফেলিওর আশঙ্কা থাকে। এবং পেসমেকার এক্ষেত্রে ভেন্ট্রিকল দুটিকে সংকোচন ক্ষমতার উন্নতি ঘটিয়ে রক্ত প্রবাহে উন্নতি ঘটায়। পেসমেকার কি করে? ভেন্ট্রিকল দুটির সংকোচন ক্ষমতাকে বাড়ায়, তাই রক্ত প্রবাহ আগের চেয়ে বৃদ্ধি পায় হার্ট ফেলিওর চেয়ে। আমরা এই যে একটা দ্বিস্তরী দ্বিপ্রকোষ্ঠ পেসমেকার দেখতে পাচ্ছি, একটা ত্রিপ্রকোষ্ঠ পেসমেকার দেখতে পাচ্ছি। পেসমেকার কাজ করে কিভাবে? জেনারেটর, কম্পিউটার চিপ এবং হৃৎপিণ্ডে যুক্ত সেন্সরবাহী তার ব্যক্তির চলন, রক্তের তাপমাত্রা, শ্বসন ও বিভিন্ন শারীরিক কর্মকাণ্ড মনিটর করে। প্রয়োজনে কর্মকাণ্ডের ধারণা অনুযায়ী চিকিৎসককে পাঠিয়ে দিতে পারে। প্রয়োজনে কর্মকাণ্ডের ধারণা অনুযায়ী হৃৎপিণ্ডকে তাল মিলিয়ে চলতেও সাহায্য করে। এরপর এসব তথ্য কাজে লাগিয়ে পেসমেকার ঠিক করে দেয় কোন ধরনের বিদ্যুৎ তরঙ্গ লাগবে এবং কখন লাগবে। পেসমেকার ব্যক্তির ব্যায়াম করার বিষয়টি বুঝতে পেরে হৃদস্পন্দন বাড়িয়ে দেয়। তো এইসব উপাত্ত পেসমেকারে সংরক্ষিত থাকে। তারপরে যখন চিকিৎসকের কাছে যাওয়া হয়, চিকিৎসক এই লিড পেসমেকারে প্রয়োজনীয় পরিবর্তন আনতে পারেন, বা এই পেসমেকার দেখে সে তার কাছে না আসা পর্যন্ত যে আগের যে সমস্যা ছিল সেই সমস্যার একটা আইডিয়া পেতে পারে। কম্পিউটার সাহায্যে যেহেতু পেসমেকার প্রোগ্রাম পরিবর্তন আনা যায়, তাই পেসমেকারে ছুরি কাঁচি চালানোর প্রয়োজন পড়ে না বারবার, দেহের বাইরে থেকেই কন্ট্রোল করা যায়। পেসমেকারের ব্যাটারি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর মেয়াদ থাকে 5 থেকে 10 বছর, কারণ ব্যাটারি তো আসলে আমাদের পেসমেকারটাকে চালু রাখবে। আমরা এই যে দেখতে পাচ্ছি পেসমেকারটা এইরকম একটা জায়গায় বসে, অর্থাৎ এই যে তোমার এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা আসলে একটা দ্বিপ্রকোষ্ঠ পেসমেকার। এখানে এই যে জেনারেটর থেকে একটা তার, 2টা তার বা 2টা লিড গিয়ে কোথায় কোথায় গেছে? রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলে। এটা হচ্ছে একটা দ্বিস্তরী, এটা হচ্ছে একটা দ্বিপ্রকোষ্ঠ পেসমেকার। ওপেন হার্ট সার্জারি: শল্য চিকিৎসক যখন কোনো কারণে রোগীর
রোগের বুক কেটে উন্মুক্ত করে হৃৎপিণ্ডে অস্ত্রোপচার বা সার্জারি সম্পন্ন করেন, তখন সেটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি। প্রথম বিগেলো নামে একজন বিজ্ঞানী বা টরন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তিনি সর্বপ্রথম ওপেন হার্ট সার্জারি প্রয়োগ করেন। ওপেন হার্ট সার্জারির প্রকারভেদ বিভিন্ন রকম হতে পারে, অন পাম্প, অফ পাম্প, আর হচ্ছে অন পাম্প, অফ পাম্প, আর হচ্ছে রোবট সহযোগী। অন পাম্প সার্জারি, এই ধরনের সার্জারিতে একটা ফুসফুস মেশিন, যেটা হচ্ছে কার্ডিওপালমোনারি বাইপাস নামে পরিচিত, সেটা ব্যবহার করা হয়। এই যন্ত্রটা সাময়িকভাবে হৃৎপিণ্ডের কাজের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের এক্সচেঞ্জ এবং বিভিন্ন এই এই রক্তগুলিকে পাম্প করে বিভিন্ন অঙ্গ টিস্যুতে প্রেরণ করে দেয়। এটা হচ্ছে প্রচলিত পদ্ধতি। এই প্রক্রিয়ায় শল্য চিকিৎসক যখন অস্ত্রোপচার করেন তখন হৃৎপিণ্ডে রক্ত থাকে না, হৃদস্পন্দন হয় না। অফ পাম্প কি? পাম্প অফ করে, অর্থাৎ এই হার্ট লাং মেশিন অফ করে বা ইউজ না করে যদি আমরা কোনো সার্জারি করি তখন তাকে বলবো অফ পাম্প সার্জারি বা বিটিং হার্ট সার্জারি। এই সার্জারির সময় আমাদের হার্ট কিন্তু বিট করতে থাকে, তাই আমরা কি করি যে হার্টের বিটটা 70 থেকে 80 পার মিনিটে, এটাকে আমরা একটু শিথিল করে নেওয়ার চেষ্টা করি, একটু কমিয়ে নেওয়ার চেষ্টা করি। তো অফ পাম্প সার্জারিতে কি হয় যে তোমার ফুসফুস মেশিন ব্যবহার করা হয় না, বরং চিকিৎসক সক্রিয় কম, ওই যে আমরা হৃদস্পন্দনটা কমিয়ে নিলাম সাময়িকভাবে, তো এই কম হৃদস্পন্দন রক্ত হৃৎপিণ্ডেই অস্ত্রোপচার করতে পারেন। তবে হৃদস্পন্দনের হার ওষুধ প্রয়োগের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে সামান্য মন্থর করে রাখা হয়, যেটা বললাম। আর রোবট সহযোগী সার্জারি, এই সার্জারিতে শল্য চিকিৎসক এক বিশেষ কম্পিউটার নিয়ন্ত্রিত রোবোটিক হাতের সাহায্যে অস্ত্রোপচার করেন। চিকিৎসক কম্পিউটার সার্জারির ত্রিমাত্রিক দৃশ্য দেখতে পান এবং কাজ সম্পন্ন করেন। এই ধরনের সার্জারি অত্যন্ত সূক্ষ্ম ও সঠিক হয়ে থাকে। ওপেন হার্ট সার্জারি পদ্ধতি, একজন কার্ডিওভাস্কুলার শল্য চিকিৎসকের পদ্ধতিতে একটি শল্য চিকিৎসক দল, অর্থাৎ একজন অভিজ্ঞ সার্জনের অধীনে একটা গ্রুপ অফ সার্জন ওপেন হার্ট সার্জারি জটিল কাজগুলো করে থাকে। সাধারণত অনেক সময় লেগে থাকে, এই কারণে একটা গ্রুপ দরকার হয় এবং অনেক ধরনের সাবজেক্টের সার্জনরা মিলে এই ধরনের অপারেশন করে থাকেন। সার্জারির শুরুতে চিকিৎসকের নির্দেশে অ্যানেস্থেসিয়ার চিকিৎসক সাধারণ অ্যানেস্থেসিয়া দিয়ে থাকে, যার ফলে আহ, এটাকে আরেকটা নাম হচ্ছে স্নায়ুবন্ধক অ্যানেস্থেসিয়া, যেটার কারণে কি হবে, আমাদের হৃৎপিণ্ডের গতি কিছুটা মন্থর হবে। সার্জারি শুরু হয় বুক ও স্টার্নামের বড় বড় গর্ত সৃষ্টির মাধ্যমে, তা না হলে কি হবে, রোগীর ভিতরটা ভালো মতো দেখা যায় না। তাই অন পাম্প সার্জারি হলে ওষুধ প্রয়োগের হৃদস্পন্দন সামান্য বন্ধ করে দিয়ে ফুসফুস মেশিন এর সাহায্যে পাম্প করা হয়। পাম্প করে সারা দেহে রক্ত সরবরাহ অব্যাহত থাকে। সার্জারি শেষে মেশিন খুলে নেওয়া হয়। অন্যদিকে করোনারি আর্টারি বাইপাস বা হৃদকপাটিকা মেরামত বা পুনঃস্থাপন করার সময় সার্জন আর প্রচলিত বড় ধরনের কাটাছেঁড়া না করে বুকের মাঝামাঝি ছোট ফুটা করে তার ভিতরে একটা ক্যামেরা ঢুকিয়ে তার মধ্যে আরো দুটো যন্ত্র ঢুকিয়ে সেটা দিয়ে অপারেশন করে ফেলে। তো এইটাই হচ্ছে কিন্তু আমাদের সেই রোবট সহযোগী সার্জারি। এই প্রক্রিয়ায় সার্জারি হলে সময় ব্যথা খুবই কম লাগে এবং কি সংক্রমণজনিত জটিলতাও কম এবং ইনফেকশনও খুবই কম হয়। রোগীর ব্যক্তিগত পছন্দ, শনাক্তকরণ, বয়স, অসুখের ইতিহাস, স্বাস্থ্য ঝুঁকি প্রভৃতির উপর ডিপেন্ড করে এই সার্জারি করা হবে কি না। করোনারি বাইপাস সার্জারি, আমরা জানি বাইপাস মানে কি। বাইপাস মানে হচ্ছে একটা শর্টকাট রাস্তা তৈরি করা। তো করোনারি বাইপাসে কোনো আহ এক বা একাধিক করোনারি ধমনীর লুমেন বা গহ্বর যদি বন্ধ হয়ে যায়, অর্থাৎ রুদ্ধ হয়ে যায়, তাহলে কি করতে হয়, হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ অব্যাহত রাখার জন্য অস্ত্রোপচারের মাধ্যমে দেহের অন্য অংশ যেমন পা থেকে কিছু কম গুরুত্বপূর্ণ রক্তবাহিকা থাকে আমাদের, ওই কম গুরুত্বপূর্ণ রক্তবাহিকা গুলাকে ধমনী বা শিরা যেটাই হোক কেটে এনে রুদ্ধ ধমনীর পাশে যদি আমরা স্থাপন করি তখন তাকে আমরা বলি যে করোনারি বাইপাস সার্জারি। তো এই যে বিকল্প পথ তৈরি করা হয় সেটাই করোনারি বাইপাস, আর বাইপাস সৃষ্টির সামগ্রিক অস্ত্রোপচার প্রক্রিয়াটিকে বলা হয় করোনারি বাইপাস সার্জারি। এটাকে আরেকটা নাম হচ্ছে করোনারি আর্টারি বাইপাস গ্রাফট, CABG। করোনারি হৃদরোগ সৃষ্টির প্রধানতম কারণ হচ্ছে করোনারি ধমনীর রুদ্ধতা। এর মূল কারণ হচ্ছে ধমনীর অন্তঃস্থ প্রাচীর ঘিরে ক্রমশ সঞ্চিত উচ্চমাত্রা কোলেস্ট্রল জাতীয় হলদে চর্বি জাতীয় পদার্থ ধমনী প্রাচীরের এন্ডোথেলিয়ামে এগুলো জমা হয়। পরে এসব পদার্থের তন্তু পুঞ্জীভূত হয়ে শক্ত হতে শুরু করে, যার ফলে চুনময় পদার্থে পরিণত হয় এবং আমাদের যে করোনারি ধমনী আস্তে আস্তে শক্ত হতে থাকে। এই প্রক্রিয়াকে বলা হয় আর্টারিওস্ক্লেরোসিস। আর্টারিওস্ক্লেরোসিস। আর পুঞ্জীভূত পদার্থগুলিকে বলা হয় অ্যাথ্রোমেটাস প্লাক, যার মাধ্যমে আমাদের রক্তনালীটা বন্ধ হয়ে যায়। প্লাক্সের অধিকের কারণে ধমনী সংকীর্ণ হয়ে পড়ে, রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হয়। তো যদি বেশি প্লাক হয়ে থাকে তাহলে ধমনী সংকীর্ণ হয়ে যায়, রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হয় এবং একসময় বন্ধ হয়ে যেতে পারে। তখন হৃৎপেশি অক্সিজেন সমৃদ্ধ রক্ত না পেলে হার্ট ফেলিওর, হার্ট অ্যাটাক প্রভৃতি মারাত্মক জটিলতা হয়ে যেতে পারে।
এই যে এখানে যে চিত্রটা দেখাচ্ছে এটা হচ্ছে প্লাক সৃষ্টির একটা চিত্র। এই যে লোহিত রক্তকণিকাগুলি আটকা পড়ছে এখানে। ঝুঁকির সম্ভাবনা অর্থাৎ রিস্ক ফ্যাক্টর কি কি আছে, কাদের জন্য ঝুঁকি রয়েছে? ধূমপান, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরলের মাত্রা, ডায়াবেটিস যাদের নিয়ন্ত্রণ থাকে না তাদের জন্য প্লাক গঠনের কাজ ত্বরান্বিত হয়। ৪৫ বছরের বেশি পুরুষ ও ৫৫ বছরের বেশি নারীর ক্ষেত্রে কিংবা পারিবারিক ইতিহাসে যত করোনারি ধমনী সংক্রান্ত ব্যাধি আছে তাদের কিন্তু এই করোনারি বাইপাস সার্জারি করা প্রয়োজন খুব কমন ভাবেই দরকার হতে পারে। তো দেখা যায় যে যাদের পরিবারের ইতিহাসে অনেক বেশি এই করোনারি ধমনী সংক্রান্ত রোগ থাকে তাদের সাধারণত এই করোনারি রোগ হয়েই থাকে। তো যখন করোনারি ধমনীর লুমেন ৫০-৭০% সংকীর্ণ হয় তখন থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্তের প্রবাহ হৃৎপিণ্ডিতে কমে যায়। বুকে ব্যথা অনুভূত হয়, প্লাকের চূড়ায় যদি রক্ত জমাট বাঁধে তাহলে পরিস্থিতি হার্ট অ্যাটাকের দিকে চলে যায়। ধমনীর লুমেন যদি ৯০-৯৯% সংকীর্ণ হয়ে যায় তখন তাকে বলা হয় অস্থির অ্যাঞ্জাইনা। এই অবস্থায় করোনারি বাইপাস ছাড়া কোনো উপায় থাকে না। এই অস্থির অ্যাঞ্জাইনা অনেকটা হার্ট অ্যাটাকের প্রাথমিক অবস্থা আমরা বলতে পারি। তো করোনারি বাইপাস একটা জটিল প্রক্রিয়া। এখানেও শনাক্তকরণ প্রক্রিয়ায় চিকিৎসক প্রথমে করোনারি ধমনীর রোগের সঠিক অবস্থান, ধরন ও ব্যাপকতা নির্ণয় করেন। পরবর্তী ধাপে হৃৎপিণ্ড, বয়স, লক্ষণের ব্যাপকতা, অসুখ বিসুখের অবস্থা, জীবনযাত্রা পদ্ধতি বিবেচনা করে হৃদ ও শল্য চিকিৎসক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া যে তারা কিভাবে অপারেশনটা করবেন বা সার্জারিটা করবেন। রুদ্ধ করোনারি ধমনীকে এড়িয়ে একটা দ্বিতীয় একটা ভিন্ন পথ তৈরি করা হয়। বুক, পা, হাত, তলপেট ইত্যাদি থেকে ধমনী সংগ্রহ করে। তো কয়েকটা করোনারি বাইপাস করতে হলে তার হচ্ছে নির্ভর করে যে অস্ত্রোপচারের সময়কাল কত লাগবে। যে কয়টা ধমনী এইভাবে ব্লক হয়ে গেছে, কয়টা ধমনীর বাইপাস এইভাবে মুক্ত করতে হবে তার উপর নির্ভর করে যে অস্ত্রোপচার কতক্ষণ হবে। সাধারণত ৩ থেকে ৫ ঘন্টা সময়ের মধ্যে বাইপাস হয়ে যায়। এক সময়ের মধ্যে রোগী হাসপাতাল ত্যাগ করতে পারে। আর কোনো জটিলতা না থাকলে ২ মাসের মধ্যেই রোগী আবার সুস্থ হয়ে যান। এরপর থেকে রোগীকে কিন্তু নিয়মিত চেকআপের মধ্যে থাকতে হয়। এর বিধিনিষেধ কি? বাইপাস সার্জারির পর কিছু বিধিনিষেধ মেনে চলতে হয়। যেমন ধূমপান ত্যাগ, কোলেস্টেরল চিকিৎসা, উচ্চ রক্তচাপের নিয়ন্ত্রণ, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, নিয়মিত নির্ধারিত ব্যায়াম, স্বাস্থ্যসম্মত ওজন বজায় রাখা। এগুলি হচ্ছে করোনারি বাইপাস সার্জারির পরে বিধিনিষেধ। অ্যাঞ্জিওপ্লাস্টি কি? অ্যাঞ্জিও শব্দের অর্থ হচ্ছে রক্তবাহিকা, আর প্লাস্টি শব্দের অর্থ হচ্ছে পুনর্নির্মাণ। বড় ধরনের অস্ত্রোপচার না করে হৃৎপিণ্ডের সংকীর্ণ লুমেন বা গহ্বর যদি কোনো কারণে রুদ্ধ হয়ে যায় তখন করোনারি ধমনীর যে ওই রুদ্ধ লুমেনকে আমরা পুনরায় প্রশস্ত লুমেনে পরিণত করতে চাই। তো কিভাবে পরিণত করতে পারি? এই অ্যাঞ্জিওপ্লাস্টির মাধ্যমে ওই যে প্রশস্ত লুমেনে পরিণত করতে পারি। কাকে? এই রুদ্ধ লুমেনকে। তো অ্যাঞ্জিওপ্লাস্টির উদ্দেশ্য হচ্ছে সরু বা বন্ধ হয়ে যাওয়া লুমেনের ভিতর থেকে প্রয়োজনীয় পরিমাণে অক্সিজেন হৃৎপিণ্ডে সরবরাহ করা। তো এটা নিশ্চিত করে এই মাধ্যমে হৃৎপিণ্ড দেহকে আমাদের হৃৎপিণ্ড সচল রাখে। তো বুকে ব্যথা, হার্ট ফেলিওর, হার্ট অ্যাটাক প্রভৃতি মারাত্মক রোগ থেকে মুক্তির সহজ উপায় হচ্ছে অ্যাঞ্জিওপ্লাস্টি। তো জার্মান কার্ডিওলজিস্ট ডাক্তার অ্যান্ড্রেস গ্রয়েনজিক সর্বপ্রথম এই পদ্ধতি প্রয়োগ করেন। অ্যাঞ্জিওপ্লাস্টির প্রকারভেদ। অ্যাঞ্জিওপ্লাস্টি অনেক রকম হয়ে থাকে। অ্যাঞ্জিওপ্লাস্টির উদ্দেশ্য হচ্ছে প্লাক বা জমা আহ, রক্তের কারণে যে সংকীর্ণ হয়ে যাওয়া বা রুদ্ধ যে করোনারি ধমনীর লুমেন এটাকে পুনরায় প্রশস্ত করা। তো এটা কিভাবে করা হয়? বিভিন্ন ভাবে করা যেতে পারে। অ্যাঞ্জিওপ্লাস্টি ৪ ধরনের। একটা হচ্ছে বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টি, একটা হচ্ছে লেজার অ্যাঞ্জিওপ্লাস্টি, আরেকটা হচ্ছে অ্যাথেরেক্টমি, আর আরেকটা হচ্ছে করোনারি স্টেন্টিং। আমরা সবগুলো একটু দেখবো। বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টিকে এই ক্ষেত্রে একটা বেলুন ক্যাথেটার ধমনীতে প্রবেশ করিয়ে দিয়ে কোলেস্টেরলের পিণ্ডগুলোকে ভেঙে ফেলা হয় এবং রক্তনালীকে খোলা রাখতে সেখানে প্রায় একটা স্টেন্ট স্থাপন করা হয়। বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টির মানে হচ্ছে এখানে সাধারণত শুধু বেলুনটা চাপ দিয়ে এই যে আমাদের প্লাকটাকে দুই পাশে একটু কমিয়ে দিল, এর ফলে প্রশস্ত ধমনী তৈরি হয়, ফলে আবার রক্ত চলাচল স্বাভাবিক হয়ে যায়। আর লেজার অ্যাঞ্জিওপ্লাস্টি কি? যদি এই ধরনের অ্যাঞ্জিওপ্লাস্টিতে আমরা যে ক্যাথেটারটা ঢুকাই ক্যাথেটারের মাথায় একটা বেলুনের পরিবর্তে লেজার থাকে। এই লেজারটা কি করে? আমাদের প্লাককে ধ্বংস করে গ্যাসীয় কণায় বাষ্পীভূত করে দেয়। শুধু লেজার নয়, এই প্রক্রিয়াটা বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টির ক্ষেত্রেও কখনো কখনো পাশাপাশি একই সাথে প্রয়োগ করা হয়। তারপর করোনারি অ্যাথেরেক্টমি। তোমরা মনে রাখবে যে টমি শব্দের অর্থ হচ্ছে সবসময় কোনো কিছু কেটে ফেলা। অ্যাথেরেক্টমি মানে কি? এই যে অ্যাথেরোমাটাস প্লাক এইটাকে কেটে ফেলার প্রক্রিয়াটা হচ্ছে অ্যাথেরেক্টমি। যদিও অ্যাঞ্জিওপ্লাস্টির মতো এটা একই ধরনের একটা প্রস্তুতি,
তারপরে একটু আলাদা রয়েছে, যেটা হচ্ছে ধমনীর প্রাচীরে প্লাককে বেলুনের সাহায্যে চেপে লুমেনে প্রশস্ত করার পরিবর্তে এটা ভিন্ন ভিন্ন যন্ত্র, যেমন কখনো ঘূর্ণি ব্লেড, কখনো ড্রিল, বেলুন আহ ইত্যাদি ব্যবহার করে কি করা হয়, যে আমাদের যে অ্যাথেরোমাটাস প্লাকটা তৈরি হয় এটাকে কেটে ফেলা হয়। তো রুদ্ধ ধমনী গাঁটে ডিরেকশনাল ভাবে বা ঘূর্ণন হয়, ঘূর্ণন হওয়ার ফলে কি হয়, আমাদের আহ, এই যে প্লাকটা রয়েছে প্লাকটা কেটে বের হয়ে আসে। তো তারপরে বের করে দেওয়াকে বলা হয় নিষ্কর্ষণ। আর কর্নিয়াল স্টেন্টিং, ওই যে বললাম তারের জালি পরায়, চলে আসি আমরা খুব কমন ভাবে সেটা বলি যে রিং পরানো হয়েছে, হার্টে রিং পরাইছে। এই কথাটা কিন্তু, রিং পরানোর মানে হচ্ছে আসলে হার্টে আমরা স্টেন্টিং করে দিছি। স্টেন্ট হচ্ছে ক্ষুদ্র প্রসারণযোগ্য এক ধরনের ধাতব যন্ত্র বা ধাতব জালক, যেটা অ্যাঞ্জিওপ্লাস্টি সম্পন্ন হলে ক্যাথেটারের সাহায্যে সংকীর্ণ ধমনী লুমেনে প্রবেশ করিয়ে দেওয়া হয়। আর লুমেন যেন আবারও সংকীর্ণ না হয় সেজন্য স্টেনকে সেখানে রেখে দেওয়া হয়। তো স্টেন্ট কি করে, আমাদের ধমনীকে ওই জায়গাটাকে প্রসারিত রাখে। তো যাদের কারণে ধমনী বেশ নাজুক, অর্থাৎ অপারেশন করার মতো অবস্থা নেই, তাদের ক্ষেত্রে স্টেন্টিং অত্যন্ত উপযোগী। এখানে দেখানো হচ্ছে যে স্টেন্টিং কিভাবে হয়। এভাবে একটা ক্যাথেটার যায়, ক্যাথেটারটা বেলুন আহ যখন তার নির্ধারিত জায়গায় পৌঁছে যায় প্লাকের জায়গায়, তখন এই বেলুনটা ফুলে যায়। বেলুনটা ফুলে গেলে স্টেনটাও প্রসারিত হয়। এই স্টেনটাকে তখন সে ওই জায়গায় রেখে বেলুনটা আবার চুপসে বের হয়ে আসে। এনজিওপ্লাস্টিক প্রক্রিয়া, এনজিওগ্রাম করে নিশ্চিত হওয়ার পর এই ধরনের সার্জারি করা হয়। কখনো কখনো এনজিওপ্লাস্টি করার সাথে সাথেই, এনজিওগ্রাম করার সাথে সাথেই এনজিওপ্লাস্টি করে দেওয়া হয়। তো এই ধরনের কার্যক্রমে কি করা হয়, ঊর্ধ্বপাত পায়ের একটা অংশ কেটে সেখান থেকে ধমনের ভিতর দিয়ে পাতলা নল বা ক্যাথেটার প্রবেশ করিয়ে কৌশলে রুদ্ধ বা আংশিক বুঝে যাওয়া ধমনীতে পৌঁছানো হয়। ক্যাথেটার একটা সরু তার, যেটার মাথায় চুপসানো বেলুন বা বেলুনের চারদিকে এরকম তারের জালের চোঙ বসানো থাকে বা লেজার বসানো থাকতে পারে। আমরা জানলাম একটু আগেই যে এই জালিকাটিকে বলা হয় স্টেন্ট। স্টেন্ট হচ্ছে একটা বিশেষ প্রক্রিয়া নির্মিত এক ধরনের জালিকা। এখন অবশ্য ধাতব বা বিশেষ ধরনের সুতার তৈরিও স্টেন্ট ব্যবহার করা হয়। আমরা স্টেন্টের ছবিটি দেখতেছি যে স্টেন্ট ধমনী গাঁটকে বড় করে ওইখানে ফিক্সড অবস্থায় থেকে যায়। অ্যাঞ্জিওপ্লাস্টির উপকারিতা, কর্নিয়ার হৃদরোগের অন্যতম প্রধান রোগ সৃষ্টি হয় হচ্ছে কর্নিয়ার ধমনীতে। যদি আমরা কর্নিয়ার ধমনীর ব্লকটা প্রিভেন্ট করতে পারি, ব্লকটা না হতে দেই, তাহলে কিন্তু আমাদের যে কোনো মানুষ অনেক সুস্থ থাকবে। তো ধমনীর ভিতর ব্লক সৃষ্টি হয়, অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডিতে সংবহিত হতে পারে না, যেহেতু ব্লক সৃষ্টি হচ্ছে, ফলে হার্ট ফেলিওর ও হার্ট অ্যাটাকের মতো মারাত্মক রোগ সৃষ্টি হতে পারে। তো এই মারাত্মক অবস্থা যাতে না হয় সেটার জন্য আমরা কি করি, অ্যাঞ্জিওপ্লাস্টি করি। তো অ্যাঞ্জিওপ্লাস্টি ধমনের লুমেন থেকে ব্লক অপসারণ বা হ্রাস করতে পারে এবং শ্বাসকষ্ট ও বুকে ব্যথা, হার্ট অ্যাটাকের আশঙ্কা কমিয়ে দিয়ে জীবন রক্ষায় অবদান রাখে। যেহেতু বুক উন্মুক্ত করতে হয় না, সেহেতু কষ্ট ও দীর্ঘকালীন সতর্কতার খুব বেশি প্রয়োজন পড়ে না, এবং রোবোটিক সার্জারি এই এটার কারণে ছিদ্রগুলিও হয় খুব ছোট ছোট। তো মাত্র 1 থেকে কয়েক ঘন্টায় এই প্রক্রিয়া সম্পন্ন এবং কয়েকদিনই হালকা কাজকর্ম করা যায়। তো সুস্থ হতে 4 সপ্তাহের বেশি সময় লাগে না। যারা বৃক্কের অসুখে ভুগছেন, অ্যাঞ্জিওগ্রামের সময় রঞ্জকের প্রতি অ্যালার্জি দেখা যায়, এবং যাদের বয়স 75 বছরের বেশি, তাদের ক্ষেত্রে অ্যাঞ্জিওপ্লাস্টি কিছুটা অসুবিধাজনক হতে পারে। স্ট্রোক, স্ট্রোক সম্পর্কে একটু আমরা ডিটেইলে জেনে নেব, যেহেতু এটা প্রায় একই ধরনের রোগ। স্ট্রোক কি, আমরা অনেক সময় হার্ট অ্যাটাকে স্ট্রোকের সাথে গুলিয়ে ফেলে। অনেকে বলতে ফেলা যায় যে অনেকের অমুকের হার্ট স্ট্রোক করেছে, কথাটা একেবারেই ভুল। স্ট্রোকের সাথে হৃৎপিণ্ডের কোনো সংযোগ নেই। তাহলে স্ট্রোক কি, মস্তিষ্কের রক্ত সংগ্রহণকারী কোনো ধমনীর বা এদের শাখা প্রশাখার ভিতর তঞ্চন পিণ্ড বা ব্লকের সৃষ্টি হলে রক্তের সরবরাহ বিঘ্নিত বা বন্ধ হওয়াকে বলা হয় স্ট্রোক। এর ফলে রক্তনালী ফেটে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটাতে পারে। তো এইখান থেকে আমরা মোটামুটি বুঝতে পারি যে যদি কোনো কারণে হার্ট ফেলিওর হয়, হৃৎপিণ্ড ঠিকঠাক ভাবে পাম্প করতে পারছে না, তখন কিন্তু হতে পারে এমন যে মস্তিষ্কে যথাযথ পরিমাণে রক্ত পৌঁছাচ্ছে না, অর্থাৎ অক্সিজেন ও গ্লুকোজও পৌঁছাচ্ছে না, যার ফলে কিন্তু স্ট্রোকে কোনোভাবে চলে যেতে পারে। তো স্ট্রোক হচ্ছে দুই রকম হয়ে থাকে, একটা হচ্ছে হেমোরেজিক আর একটা হচ্ছে ইসকেমিক। আমরা একটু আগে বলেছি যে মস্তিষ্কে রক্ত সরবরাহকারী কোনো ধমনীর শাখা প্রশাখার ভিতর তঞ্চন বা পিণ্ড যদি সৃষ্টি হয়, তাহলে কি হয়, রক্ত সরবরাহ বিঘ্নিত হয়, এটাকে বলা হয় ইসকেমিক স্ট্রোক। আর যদি কোনো কারণে রক্তনালী ফেটে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটায়, তখন সেটাকে আমরা বলি হেমোরেজিক স্ট্রোক। স্ট্রোকের কারণ মস্তিষ্কগামী কোনো ধমনীর অন্তর্গাত্রে স্নেহ পদার্থ, বিশেষ করে ক্লোরোপ্লাস্ট যদি জমে তঞ্চন বিন্দু তৈরি করে। উচ্চ রক্তচাপের দরুন মস্তিষ্কের কোনো একটা ধমনীর অনিয়ন্ত্রিত সংকোচন বা আক্ষেপ হয়। প্রতিনিয়ত অতিরিক্ত চর্বি ও কোলেস্টেরল যুক্ত খাদ্য গ্রহণ করা হয়। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, দীর্ঘদিনের কিডনি রোগ, ধূমপান, মদ্যপান
অলস জীবনযাপন, বার্ধক্য অবস্থা, স্থূলতা, মানসিক চাপ বা পীড়ন ইত্যাদি কারণে স্ট্রোক হতে পারে। লক্ষণ: প্রচন্ড মাথা ব্যথা, অস্থিরতা, শারীরিক দুর্বলতা, আর্দ্র বমির উদ্রেক, গলার দুই পাশে রক্তনালী ফুলে যেতে পারে। স্ট্রোকের ফলে স্মৃতিভ্রংশ, বাকলোপ, চেতনালোপ, প্যারালাইসিস, নাকমুখ দিয়ে রক্তক্ষরণ ইত্যাদি, এমনকি রোগীর আংশিক আকস্মিক মৃত্যু পর্যন্ত হতে পারে। করণীয় কি? সচল জীবনযাপন, নিয়মিত হাঁটাচলা করা, খাদ্যাভ্যাসে পরিবর্তন, টাটকা শাকসবজি ও ফলমূল বেশি বেশি খাওয়া, অতিরিক্ত চর্বি, কোলেস্টেরল যুক্ত খাদ্য কম খাওয়া এবং আহ বর্জন, পারলে একেবারেই বর্জন, পাতে লবণ বর্জন। অর্থাৎ কাঁচা লবণ কিন্তু আমাদের এই প্রেসার বাড়ায়, ব্লাড প্রেসার বাড়ায়। ব্লাড প্রেসার বাড়ানোর কারণে কিন্তু যদি কারো হৃদরোগের সমস্যা থাকে তাদের ক্ষেত্রে প্রবলেম হতে পারে সেটা। তো দৈহিক ওজন, ডায়াবেটিস, রক্তে কোলেস্টেরলের মাত্রা, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা, ধূমপান পরিহার, দুশ্চিন্তামুক্ত জীবনযাপন। স্ট্রোক হলে রোগীকে দ্রুত ক্লিনিকে বা হাসপাতালে নিয়ে যেতে হবে। আর এই প্যারালাইসিসের ক্ষেত্রে ফিজিওথেরাপি হচ্ছে ফলপ্রসূ অবস্থা। তো এরই সাথে আমাদের এই চ্যাপ্টারের ভিডিও এখানে শেষ হচ্ছে। আশা করি তোমরা এই চ্যাপ্টারটা মোটামুটি ভালোভাবে বুঝতে পেরেছো। তো ইনশাল্লাহ আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত ধন্যবাদ সবাইকে।